নমস্কার বন্ধুরা। আজ আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইচ্ছে। দেশলাইয়ের কাঠির অর্ধেক ভেঙে দাঁত খুঁচিয়েছিল কখন। বিড়ি ধরাতে গিয়ে সাঁটুলাল দেখে খোলের মধ্যে সেই শিবরাত্রির সলতে আধখানা বারুদমুখো কাঠি দ্যামাক দেখিয়ে পড়ে আছে। আজ চৈত্রের হাওয়া ছেড়েছে খুব, কাল বৃষ্টি গেছে কফোঁটা, কিন্তু আজই তেজালো রোদ আর খড় নাড়ার মতো শুকনো হাওয়া দিচ্ছে দেখো। হাওয়ার থাবায় এক ঝটকায় কাঠির মিনমিনে আগুন নিভে যাবে। যদি তাই যায় তো আরো 4 পথ বিন বিড়িতে হাঁটো, তারপর হাজারির দোকানে আগুনে দড়িতে বিড়ি ধরিয়ে নেওয়া যায়। কিন্তু অতক্ষণে বিড়ি ছাড়া হাঁটা যায়? মুখে থুতু আসবে, বুক আকুপাকু করবে, কি নেই কি নেই মনে হবে। সাঁটুলাল দেশলাইয়ের বাক্সটা নাড়ে, ভিতরে টুকাটুক শব্দ করে আধখানা কাঠি দ্যামাক ভরে নড়ে চড়ে। কাঠিটার মতলব বুঝতে পারে না সাঁটু। শালা কি বিড়ি ধরানোর ঠিক মুখে নিভে গিয়ে তাকে জব্দ করবে? তার জীবনে পাপের অভাব নেই, ফর্দ করতে গেলে শেষ হওয়ার নয়। বেশি কথা কি, এই দেশলাইটাই তো গত পরশু বাবুদের উঠোনে পড়ে থাকতে দেখে হাতিয়ে নেয়। ঝি উনুন ধরাতে এসে ফেলে গিয়েছিল ভুলে, পরে এসে দেশলাই খুঁজে না পেয়ে গালাগাল করছিল। তা সে সাঁটুর উদ্দেশ্যেই বলা, নাম ধরে না বললেও শুনে সাঁটু ভেবেছিল, না, কাল থেকে ভালো হয়ে যাব। সাঁটু দেশলাইটা হাতে নিয়ে মাঠের মধ্যিখানের ঝিবিটার উপর বসে থাকে। দাঁতে আটকানো বিড়ি ধরাইনি। সাঁটু ভাবে, বাবুদের বাড়ির ঝি সরস্বতীর কি উচিত হয়েছে সাঁটুকে অমন বাপ মা তুলে গাল দেওয়াটা। ছেলের মাথা খেতেও বলেছে। যত যাই হোক, সরস্বতী তো সাঁটুরই বউ। আজ না হয় সে পয়সাওয়ালা লোকের সঙ্গে বিয়ে করেছে, তা সুখচন্দ্রের পয়সাই বা এমন কি? আটাকল খুলে ধরাকে সরা দেখছে, তারও আগের পক্ষের বউয়ের হ্যাপা সামলাতে হয়। সরস্বতী ভাবে সুখচন্দ্র তাকে চিরকাল মাথায় নিয়ে নাচবে। ফুহ, লাথি দিল বলে বেশি দিন নয়। ছেলের মাথা খেতে বলা সরস্বতীর ঠিক হয়নি। ছেলে তো সাঁটুর একার নয়, তারও। কিন্তু রেগে গেলে সরস্বতীর আর সেসব খেয়াল থাকে না। রেগে গেলে সরস্বতী একেবারে দিগ্বসনা। ঢিবির ওপর কয়েক জায়গায় ঘাস পুড়ে টাক পড়েছে, এখানে সেখানে আংড়া পড়ে আছে, ছাই উড়ছে অল্প স্বল্প। ডাকাতে সাধুটা কদিন আগেও এখানে থানা গেড়েছিল। আজকাল সাঁটুলালের খুব ইচ্ছে হয় কারো কাছে গিয়ে মনের দুঃখের কথা সব উজাড় করে বলে। তার দুঃখ ঝুড়ি ভরা। সাধুর খোঁজ পেয়ে একদিন সন্ধ্যাবেলা চলেও এসেছিল সাঁটুলাল। সাধুটা নাকি ভীষণ তেজালো, শুল চিমটে কিংবা ধুনি থেকে জ্বলন্ত কাঠ নিয়ে লোককে তাড়া করে। তা তেজালো সাধুই সবার পছন্দ, সাঁটুরও। সন্ধেবেলা সাঁটু ঢিবিতে উঠে দেখল নেংটি পড়া জটাধারী ভয়ঙ্কর সাধু বসে বসে খাচ্ছে। কাছে পিঠে কেউ নেই, কেবল বেলপুকুরের মতিলাল একধারে চোরের মতো খোলা ছাতার সম্মুখে ধরে বসে আছে। তামাকের কারবারে মতিলাল গতবার খুব মার খেয়েছে। সেই থেকে লটারির টিকিট কেনে, হাতে গুচ্ছের কবজ আর সাধুর খোঁজ পেলেই সেখানে গিয়ে খুঁটি গাড়ে। সাঁটুলালকে দেখে মতিলাল হাতের ইশারায় ডেকে বলল, এখন কথা টথা বলো না, বাবার ভোগ হচ্ছে। আর খুব সাবধান, বাবা কিন্তু হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে। আমার ছাতার আড়ালে সরে এসো বরং। মতিলালের ছাতার আড়ালে গা ঢাকা দিয়ে বসে সাঁটুলাল সাধুর খাওয়া দেখে চোখের পাতা ফেলতে পারে না। ভালো ঠাহর হচ্ছিল না অল্প আলোয়, তবু মনে হচ্ছিল যেন কিসের একটা বড়সড় ঠ্যাং চিবোচ্ছে। মতিলাল ঠেলা দিয়ে বলল, দেখছ কি, নিজের চোখে যা দেখলাম প্রত্যয় হয় না। সাঁটু মতির কাজ ঘেঁষে বলল, কি দেখলে?
মতিলাল ফিসফিস করে বলে, সবটা দেখিনি। সন্ধ্যের মুখে মুখে এসে হাজির হয়ে দেখি বাবার সামনে একটা আধজ্যান্ত শেয়াল পড়ে আছে, মুখ দিয়ে ভক ভক করে রক্ত বেরোচ্ছে। তখনও পাঁজর ওঠানামা করছিল। ধনী জেলে সেই আধজ্যান্ত পশুকে আগুনে ভরে দিল মাইরি। কালের দিব্যি! তারপর ওই দেখো কেমন তাড় করে খাচ্ছে। সাঁটু শুঁড়ের মাংস পর্যন্ত খেয়েছে, কিন্তু শেয়াল পর্যন্ত যেতে পারেনি। শুনে আর একটু মতিলালের কাছে ঘেঁষে বসল। মতিলাল কানে কানে বলল, স্বয়ং পিশাচ সিদ্ধ মহাদেব, বুঝেছ? এমন মহাপুরুষের সঙ্গ পাওয়া কত জন্মের ভাগ্যি। শেয়াল খেয়ে সাধু ঘাসে হাত মুছে মাটির ওপর শুয়ে পড়ল লম্বা হয়ে। মতিলাল খুব সন্তর্পণে উঠে গিয়ে সাধুর পা দাবাতে লেগে যায়। সাধুর শেয়াল খাওয়া দেখে সাঁটুর গা ঘুলোচ্ছিল। মতি হাতের ইশারায় ডাকলে সে হামাগুড়ি দিয়ে খানিকটা কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ধানায় পানায় বলতে শুরু করল, বাবা, আমি বড় পাপী। তা বাবা, দুঃখী লোকেরা পাপ না করেই বাঁচে কিসে বলো? তাই ভাবছি বাবা, তুমি যদি আশীর্বাদ করো তো কাল থেকে ভালো হয়ে যাব। সাধু চিত হয়ে শুয়েছিল। কথা শুনে মুখটা ফিরিয়ে একবার তাকালো শুধু। ভারী ছুঁচল নজরটা। সাঁটুর তো ছুঁচ ফোটানোর মতো যন্ত্রণা হয়েছিল। সাধু কিন্তু গাল দিল না, একটু হেসে বলল, শালা নিমখারাম, 5টা টাকা আর একটা জবা ফুল নিয়ে আসিস কাল। এখন যা। সাঁটু চারদিকে চেয়ে শেয়ালের নাড়ি ভুড়ি, ছাল আর পোড়া মাথাটা দেখে ওয়াক তুলে সেই যে চলে এসেছিল, আর যায়নি। যাবেই বা কোন মুখে? জবা ফুলের জোগাড় ছিল, কিন্তু 5টা টাকা? সাধু চৌথ সংক্রান্তির স্নানে যাবে বলে তল্পি গুটিয়েছে, কিন্তু ঢিবির ওপরকার মাটিতে দাদের মতো পোড়া দাগ রয়ে গেছে। বাতাসে একটা পচাটে গন্ধ। শেয়াল খেলে লোকে পাগল হয় বলে শুনেছে সাঁটুলাল। অর্ধেক কাঠিটা দেশলাইয়ের খোলের বারুদে ঠুকবে কি ঠুকবে না তা খানিক ভাবে সাঁটু। এ বাতাসে ধরবে না মনে হয়। ঢিবি বেয়ে সাঁটুলাল নেমে আসে খানিক। এবার বাতাসে একটু আড়াল পড়েছে। জয় মা কালী বলে সাঁটু কাঠিটা ঠুকে দিল খোলে। বিড়বিড়ে উঠল আগুন। বিড়ি হাতের খোপের মধ্যে গুঁজে প্রাণপণে টানে। জয় মা, ধরেছে। নিভেই গিয়েছিল আগুনটা, শুধু কাঠিটা লালচে হয়েছিল বলে ধরল। ভারী খুশি মনে ঢিবির ওপর বসে সাঁটুলাল দূরের দিকে চেয়ে থাকে। বিড়িটা শেষ হয়ে এলে এটা থেকেই আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হাঁকা দেবে। পাপ তাপগুলো সবই যেমনকে তেমন থেকে গেল তার, কাউকে বলা হলো না। মতিলালের পাপ তাপ বোধহয় সাধু টেনে নিয়ে গেছে। সাঁটুলাল বিড়ি টানতে টানতে ভাবল, না, শালা কাল থেকে ভালো হয়ে যাব। বড় রাস্তা দিয়ে একটা বাস আসতে দেখে সাঁটু তাড়াতাড়ি উঠে হাঁটা ধরে। হাত তুলতে বাসটা থেমেও গেল, কিন্তু কন্ডাক্টর নিত্যচরণ মুখ চেনে। উঠতে যেতেই হাত দিয়ে দরজাটা আটক করে বলল, উঠছে যে, পয়সা আছে তো? আছে আছে। দোনামোনা করে নিত্যচরণ দরজা ছাড়ল বটে, কিন্তু না হোক অপমান করে বলল, সিটে বসো না, মেঝেই বসো। তাতে সুবিধেই সাঁটুলালের। মেঝেই বসলে তেমন নজরে পড়বে না, পয়সা মাপও হয়ে যেতে পারে। তাছাড়া সিটে জায়গাও নেই। সে বসেই ট্যাঁক থেকে একটা বিড়ি বার করে নিত্যচরণের দিকে বাড়িয়ে দিল। যদি নেয় তো ভালো। তা নিত্যচরণ নিল, নেওয়ারই কথা। নিত্যচরণের দ্বিতীয় পক্ষ উলুবেড়ে থেকে চিঠি দিয়েছে আজ। বাসের দরজায় দাঁড়িয়ে অত হাওয়ার মধ্যেও কি করে কোন কায়দায় যেন নিত্যচরণ বিড়িটা ধরিয়ে ফেলল। তারপর বুক পকেট থেকে নেতানো পোস্টকার্ডটা বের করে জড়ানো অক্ষরে লেখা পড়তে থাকে এক মনে। তার মুখে রাগ, বিরক্তি, বৈরাগ্য আর হাসি ফুটে উঠতে থাকে। চামেলি লিখেছে, শ্রীচরণের শতকোটি প্রণাম। তারপর লিখি যে সুপারি সব পাড়া হইয়াছে,
কিন্তু মুকুন্দ ঠাকুরপো এবং ভাস্বর ঠাকুর হিসাব দেয় নাই, এত কটা মোটে দিয়াছে। তুমি বৈশাখে এসে হিসাব চেও, আমাকে দিন রাত্রি কথা শোনায়। কেন, আমি কি কেউ না? সতীনপো পর্যন্ত বলে তিন্নির মা, মা ডাকে না। কথা আরো কত আছে। আমার ভাগের খড় শ্যামলালকে বিক্রি করিয়াছি, 5 টাকা এখনো বাকি আছে। তোমার টাকা পাইনি, কি করে সংসার চলে বলো? তিন্নির আমাশা হওয়ায় কত খরচ হয়েছে সে খবর কেই বা রাখে? আমার কে আছে? হাটবারে মুকুন্দ ঠাকুরপোকে পাউডার আনিতে পয়সা দিয়াছিলাম, সে কি দোষের বলো? ঠাকুরপো আনে নাই, পয়সা আমার হাতেও দেয় নাই। তিন্নির হাতে ফেরত দিয়া বলিয়াছে, অত বিবি সাজতে হবে না, 5 জনে কুকথা বলে। সতীন চরিত্রের দোষের কথা বলে বেড়ায়। মা কালের নামে দিব্যি কেটে লিখি যে সে কথা কেউ বলিতে পারিবে না। পোস্টকার্ডে আর জায়গা নেই। প্রাণনাথ, রাখো শ্রীচরণে, চরণাশ্রিতা চামেলি। শেষ লাইনটা রাবণ বধ যাত্রা থেকে নেওয়া। নিত্যচরণ শ্বাস ফেলে পোস্টকার্ডটা আবার পকেটে ঢোকায়। বিড়ি নিভে গেছে, আবার ধরিয়ে নিল নিত্যচরণ। সাটুলাল নিত্যচরণের মুখের ভাব দেখছিল এক মনে। মোটে মাইলখানেক রাস্তা। চিঠিটা আর একটু যদি লম্বা হতো। লোকে যে কেন লম্বা লম্বা চিঠি লেখে না তা বোঝে না সাটুলাল। নিত্যচরণ অবশ্য পয়সা আদায় করল না শেষ পর্যন্ত। নামবার সময় শুধু বলল, এই 420, বাস কি জল দিয়ে চালাই আমরা? তেল কিনতে পয়সা লাগে না। বাস তেলে চলে না জলে চলে তা জেনে সাঁটুর হবেটা কি? সে নিজে যে কিসে চলে সেইটাই এক ধাঁধা। চলেও গেল এই বছর 50 বয়স পর্যন্ত। পথটা খুব পার হওয়া গেছে। চৈত মাসের রোদে এ পথটুকু কমতে হলে সে একটা উপরি লাভ। সুখচন্দ্রের সঙ্গে আগে কথা বলতো না সাটুলাল, এখন বলে। ভেবে দেখেছে সুখচন্দ্রের দোষ কি? সরস্বতীকে সে তো নিজে এসে ভাগায়নি, সরস্বতী নিজে থেকেই ভেগে গেল। বরং অন্য কারো চেয়ে সুখচন্দ্রের সঙ্গে আছে সে বরং ভালো। লোকটা কাউকে বড় একটা দুঃখ দেয় না, ফুর্তিবাজ লোক। যা আয় করে তা খেয়ে পড়ে ওড়ায়। বাজারের সেরা জিনিসটা আনবে, মরশুমের আমটা কাঁঠালটা বেশি দাম দিয়ে হলেও কিনবে। ঘরে তার রেডিও পর্যন্ত আছে। আগের পক্ষের বাঁজা বউ শেফালিকেও খারাপ রাখেনি। নিজের বাড়ি শেফালিকে ছেড়ে দিয়ে অন্য পাড়ায় সরস্বতীর জন্য আলাদা ঘর তুলেছে। 2 বাড়িতেই যাতায়াত। অনেক ভেবেচিন্তে সাঁটুলাল দেখেছে ব্যাপারটা খারাপ হয়নি। প্রথম প্রথম তার অভিমান হতো বটে, কিন্তু এও তো ঠিক যে 3-3টে বাচ্চা সমেত সরস্বতী তার ঘাড়ে গন্ধমাদনের মতো চেপেছিল এতদিন। এই যে সে গত রাতে খাড়ু বেড়েতে যাত্রা শুনতে গিয়ে রাত ভোর করে, তারপর বেলা ভোর ঘুমিয়ে নাড়ু গোপালের মতো হেলতে দুলতে 3 প্রহর পার করে ফিরছে। সরস্বতী থাকলে হতে পারতো এমনটা? মাগি গিয়ে এখন তার ঝাড়া হাত পা। ওদিকে ছেলেপুলেগুলো দুবেলা খেতে পায়, পড়তে পায়। সরস্বতীর চেহারা আদতে কেমন তা সাঁটুলালের সঙ্গে বিয়ে হওয়ার 5-7 বছর পর থেকে কেউ বুঝতে পারত না। এখন সরস্বতী পুরনো খোলস ছেড়ে নতুন চামড়া নিয়ে ঘুরে বেড়ায়। হাত পায়ের গোছ হয়েছে খুব, গায়ে রস হয়েছে, চোখে ঝলক খেলে, বেশ আছে। বোঝ মুখ করে ঘুরে বেড়াতো সাঁটুলাল। একদিন সুখচন্দর ডেকে বলল, সাঁটু ভাইয়া, ভগবান আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। তুমি আমি কি আলাদা? সরস্বতী এসে জুটল, হেলে কি করে বলো? এমনি 2-4 কথা হতে হতে সাঁটুলাল ভাব করে ফেলল। তবে সরস্বতীর পুরনো সব রাগ যায়নি। সুখচন্দ্র যতই মিতালি করুক, সরস্বতী এখনো দেখলে মুখ ফিরিয়ে নেয় আর আকাশ বাতাসকে শুনিয়ে তার কেচ্ছা গায়। গাওয়ার মতো কেচ্ছা কিছু কম নেই সাঁটুলালের। তার সারাটা জীবন চুরি ছেঁচড়ামি আর ছিনতাইয়ের কাণ্ডে ভরা। সেসব পুরনো কথা,
গত সপ্তাহে পালপাড়ার কদমতলায় সাঁটু নিজের মেয়ে কুন্তিকে গঙ্গা যমুনা খেলতে দেখে মায়ায় পড়ে দাঁড়িয়ে গেল। শত হলেও সন্তান। মেয়েটাও খানিক খেলা করে বাপের কাছে এলো দৌড়ে। একগাল মিষ্টি হেসে ডাকল, বাবা। বুক জুড়িয়ে যায়। মেয়েটার খালি গা, পরনে শুধু একটা বাহারি রংচঙে ইজের। সাঁটুর চোখটাই পাপে ভরা। যেখানে যত লোভানি আছে সেখানে তার পাপ নজর পড়বেই। মেয়েটাকে দেখতে গিয়ে প্রথমেই তার নজরে পড়ল মেয়ের কোমরের কাছে ইজেরের ঋষি এক জায়গায় একটু উল্টো ভাঁজ হয়ে আছে, আর সেই ভাঁজে স্পষ্ট একটা আধুলি আর কয়েকটা খুচরো পয়সার চেহারা মালুম হচ্ছে। মেয়েকে জড়িয়ে ধরে খানিক আদর করছিল সাঁটু। তারপরে মেয়ে ফের গঙ্গা যমুনার কোটে ফিরে গেল। সাঁটু গেল বাজারে বাবুর জন্য সিগারেট আনতে, আর যেতে যেতেই টের পেল কখন যেন তার হাতে একটা আধুলি, দুটো 10 পয়সা আর একটা 5 পয়সা চলে এসেছে। মাইরি, মা কালীর দিব্যি, সে টেরও পায়নি কখন আপনা থেকে পয়সাগুলো এসে গেল। একেবারে আপনা থেকে এসে যখন গেলই, তখন তাকে ভগবানের দেওয়া পয়সা মনে করে সাঁটুলাল তৎক্ষণাৎ নগদানগদি তাড়ি খেয়ে ফিরল। বাবুর বাড়ির ফটকে তৈরি হয়েই দাঁড়িয়েছিল সরস্বতী, আর তার গা ঘেঁষে কুন্তি। আর যাবে কোথায়? প্রথমে মেয়েটাই দেখতে পেয়ে চেঁচালো, মা মা, ওই যে আসছে। সঙ্গে সঙ্গে সরস্বতী ঠিক কলের গানের পুরনো বয়ান ছেড়ে যেতে লাগলো। বাপের ঠিক নেই, নষ্ট মাগির পুত, কেলে কুত্তার পায়খানা, ডোমে ঠ্যাঙে দড়ি বেঁধে তোকে টেনে ভাগাড়ে ফেলবে। নির্বংশের বেটা, মেয়েকে পয়সা দিয়ে ডাল আনতে পাঠিয়েছি, আর মেয়েরও বলিহারি বাবা, কোন আক্কেলে তুই ওই গরু চোরের বেটাকে সোহাগ দেখাতে গেলি? গেল তো ঘাটের মরা, আক্কেল দেখ। মেয়ের ইজেরের কষি থেকে পয়সা মেরে দিল, বলি ও ঢ্যামনা, পয়সার জন্য তুই না পারিস কি বল দেখি। বলতো আরও, বাবুর বউ বেরিয়ে এসে চোখা গলায় বলল, দেখো সরস্বতী, ছোট লোকের মতো চেঁচাবে তো দূর হয়ে যাও। সাটু, তুমি এক্ষুনি বিদায় হও। একটা চোর আর একটার মুখ আস্তাকুর। আমার বাচ্চাটা এসব শুনে আর দেখে শিখবে। যাও যাও। সরস্বতী অবশ্য বাবুর বউকে ভয় খায় না, উল্টে তেজ দেখায়। কিন্তু সেদিন আর বাড়াবাড়ি করেনি, শুধু শাসিয়ে রেখেছিল আটা চক্কির বিষেকে দিয়ে মার খাওয়াবে। সেদিনই সন্ধ্যের মুখে বিষে সাঁটুকে ধরে দোকান ঘরের পেছনে আবডালে টেনে নিয়ে দিল ঘা কত। আরও দিত। সুখচন্দ্র সারা শব্দে এসে পড়ে বলল, যাগ্গে, 12 আনা তো মোটে পয়সা। কিন্তু সুখচন্দ্র মাপ করে তো সরস্বতী করে না। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, মুখ দিয়ে রক্ত বেরোবার পর ছাড়া পাবে। সাঁটুলাল সরস্বতীর পা ধরতে উবু হয়ে বসে বলল, কাল থেকে হবে না। সাঁটুলাল নিজেকে আজও জিজ্ঞেস করে, পয়সাটা কি সত্যিই মেরেছিল সাঁটু? সাঁটু শিউরে উঠে বলে, মাইরি না, মা কালীর পা ছুঁয়ে বলতে পারি, শালার পয়সাগুলোই ফক্কর। বুঝলে, আমাকে জব্দ করতে কোন ফাঁকে শুট করে চলে এলো আমার হাতে। এই সব দুঃখের কথা সাঁটুলাল কাউকে বলতে চায়, উজাড় করে বলবে সব, কিন্তু সাধুটা সটকেছে, আছেই বা কে? গতকাল সাঁঝের মুখে বাবুর বউ নদিয়াল মাছ কিনতে পয়সা দিয়ে পই পই করে বলেছিল, দেখো সাটু, পয়সার হিসেব দিও, সরে পড়ো না। সাঁটুলাল মনে মনে দিব্যি কেটেছিল, আর নয়, এবার মানুষ হতে হবে, 5 জনের কাছে দেখানোর মতো মুখ চাই। পয়সাটা ফেরত দিত সাঁটু যদি সে নিজে ফিরত। গ্রহের ফের। বাজারে গিয়ে দেখল নদিয়াল মাছ ওঠেনি, কয়েকটা ন্যাটা চ্যাং মাছ উঠেছে, যা বাবুরা খায় না। পয়সা নিয়ে ফিরেই আসছিল, তেমনি সময়টাই হরগোবিন্দ খবর দিল, খাড়ু বেড়েই যাত্রা হচ্ছে, যাবে নাকি সাঁটুলাল? আগু পিছু ভাবনা সাঁটুলালের কোনো কালেই ছিল না। চাঁদনি রাত ছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছিল। বাবুর বাড়িমুখ হতে আর ইচ্ছে হলো না তার।
মনে মনে ভাবল, আজকের রাতটাই শেষ পাপতাপ করে নিই। কাল থেকে ভালো হয়ে যাব একেবারে। এই ভেবে তাড়ি খেয়ে নিল প্রাণ ভরে। তারপর খাড়ু বেড়ে রাস্তা ধরল। আজ তাই ফিরতে একটু লজ্জা লজ্জা করছে তার। সরাসরি গিয়ে ঢুকে পড়লে বাবুর বউ বড় চেঁচামেচি করবে। সাটুলাল তাই বাজারের দিকে আটা চক্কির দোকানে গিয়ে উঠে বলল, কি খবর হে সুখচন্দ্র, ভালো তো? সুখচন্দ্র বেশ মানুষ, মুখে একটা নির্বিকার ভাব। ঝড় হোক, ভূমিকম্প হোক, সুখচন্দ্রের মুখে কোনো শুকনো ভাব নেই। বলল, ভালো আর কই, কাল থেকে নাকি তুমি হাওয়া। বাবুর বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে, যাও। যাচ্ছি, বলে সাটুলাল বেঞ্চিতে বসে পড়ে। বিষে চাকতি চালাচ্ছিল। আটা উড়ছে ধুলোর মতো চারদিকে। গুঁড়ো দিয়ে বলল, যাও যাও, কাজের সময় বসতে হবে না। সাটুলাল দাঁত খিচিয়ে বলে, তুমি কে হে? যার দোকান সে কিছু বলে না, তোমার অত ফোঁপরদালালি কিসে? লেগে যেত, কিন্তু এ সময়ে সাঁটুর ছেলে বিষ্ণু রাস্তা থেকে উঠে এসে সুখচন্দ্রকে বলল, বাবা, মা বলে দিল ফেরার সময় আনাজ নিয়ে যেতে। সাঁটু প্রাণ ভরে দেখছিল, তার ছেলে, হ্যাঁ তারই ছেলে, সুখচন্দ্রকে বাবা ডাকছে। আহা ডাকুক, ওর বাবা ডাকার মতো লোক চাইতো। সে নিজে তো আর মানুষ নয়। ছেলে বেরোলো তো পিছু পিছু সাঁটুলালও বেরোলো। ছেলে কয়েক কদম হেঁটেই পিছু ফিরে বলল, তুমি আসছো কেন? সাঁটু একটু রেগে বলে, কেন, তোর বাবার রাস্তা? তুমি অন্য বাগে যাও, নইলে মাকে বলে দেব। কি বলবি? তুমি কুন্তির পয়সা চুরি করেছিলে না, মনে নেই? ওহ, চুরি! গঙ্গা যমুনা খেলতে গিয়ে কুন্তি কোথায় পয়সা হারিয়ে ফেলেছে, আর দোষটা আমার ঘাড়ে চাপান দিলি? সেই যাই হোক, তুমি কাছে আসবে না আমাদের। বাপকে কি ভুলে গেলি বুঝি? ছেলে চলে গেল। পালপাড়ার পুকুর ধারে শেফালি ধরল তাকে। গা ধুয়ে ঘরে ফিরছে। দেখতে পেয়ে বলে, তোমার সঙ্গে কথা আছে। শেফালি মোটা মানুষ, শরীর ঢিলেঢালা হয়ে গেছে, ঘামাচিতে গা কাঁথার মতো হয়ে আছে। গোলপানা থোম্বা মুখখানা দেখলে কাতলা মাছের মাথার মতো মনে হয়। দাঁতে নস্যি দেওয়ার নেশা আছে। একগাল হেসে বলে, খবর শুনেছ নাকি, তোমার যে আবার ছেলে হবে? ছেলে কি বাতাসে হয়? সাটু অবাক হয়ে বলে, আমার ছেলে হবে কি গো? ওই হলো, তোমার বউয়ের। সাটু লজ্জা লজ্জা মুখ করে বলে, কি যে বলো বউঠান। বলছি বাপু, শুনে রাখো। তবে এও বলি, সরস্বতীর পেটেরটা যদি তোমার ছেলে না হয়, তবে সে তোমাদের সুখবাবুর ছেলেও নয়। সরস্বতীর ছেলে হবে শুনে সাটুলাল খুশি হলো। আহা, হোক হোক, ছেলেপুলে বড় ভালোবাসে সরস্বতী। ছেলেপুলে নিয়ে সব ভুলে থাকে। খুশি মনে সাটুলাল বলল, ভালো ভালো। ভালো কি, ভালোটা কি দেখলে? 5 জনে যাই বলুক, আমি তো সুখবাবুর মুরত জানি। ছেলের জন্ম দেওয়ার ক্ষমতা সে নিমুখর নেই। থাকলে আমার মাজা বদনাম ঘুচত। তুমি বুঝি ভেবেছ সুখবাবুর ক্ষমতায় কাণ্ডটা হচ্ছে? আচ্ছা দিনকানা লোক তোমরা। এ সুখবাবুর কাজ নয় গো, সাঁট আছে। কিসের সাঁট? থোম্বা মুখে ঢলাঢলি হাসি খেলিয়ে শেফালি বলে, দেখেও দেখো না নাকি? বিষে যে তোমাকে সেদিন খুব ঠ্যাঙালো, সে কেন জানো? বিষেকে যে দীনবন্ধু বাবু তার কারবারে বেশি মাইনে লাগাতে চেয়েছিল, তাতে বিষে গেল না কেন জানো? সে যে এখানে 20 টাকা মাইনে আর দুবেলা খোরাকি পেয়ে আঠার মতো কেন লেগে আছে, তা জানো? বোঝো না? বিষে আর সরস্বতীর ভাবসাব দেখেও বোঝো না? চোখ কান খোলা রেখে চলবে, তাহলে আর 5 জনের কাছে শুনে বুঝতে হবে না। যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। ভাবাভাবির কি আছে তা সাটুলাল বোঝে না। দিনের মতো পরিষ্কার ব্যাপার। তবে কিনা সাটু এসব নিয়ে মাথা ঘামায় না।
আসল ব্যাপার হলো সরস্বতীর আবার ছেলে হচ্ছে। বাড়ি ঢুকতে আগে বাবুর সঙ্গে দেখা। বাগানের রাস্তায় শোয়ানো চেয়ার পেতে বসে বই পড়ছে। কেবল বই পড়ে। শোনা যায় কলেজের খুব নামকরা মাস্টার, মেলা বিদ্যা জানে, যদিও ধান আর চিকের তফাৎ বুঝতে পারে না। তা সে যা হোক, বেশি বোঝেন না বলেই ভালো, বুঝলে বড় মুশকিল। বাবু মুখ তুলে দেখে বললেন, সাটুলাল যে, কোথায় গিয়েছিলে? এই আগে কাল থেকে আর হবে না। সে জানি, কিন্তু বাড়ির সবাই ভাবছিল খুব, আগে আর হবে না। বাবু রোগা লোক, বেশি কথা বলে না, শুধু গম্ভীর হয়ে বলল, বিশ্বাসী লোক পাওয়া বড় মুশকিল দেখছি। ভিতর বাড়িটা থমথম করছে। বৌদি এই সবে দুপুরের ঘুম থেকে উঠল, মুখ টুপ ফুলে রাবণের মা, তার ওপর এলোকেশি, ঠোঁটে শুকনো রক্তের মতো পানের রস, গলায় কপালে ঘাম, আঁচল কুড়োতে কুড়োতে কুয়োতলায় যাচ্ছিল। ভিতরের বারান্দায় তাকে দেখে থমকে গিয়ে বলল, তুমি কার হুকুমে বাড়িতে ঢুকেছ? বেরোও এক্ষুনি। সাঁতুলাল টপ করে কান ধরে ফেলে বলল, আগে কাল থেকে আর হবে না। ঘুম থেকে উঠলে মানুষের তখন আর তেমন তেজ থাকে না। বৌদিরও রাজ্যের আলিস্যি, হাই তোলে বলল, পয়সাটা ফেরত দেবে তো? মাইনে থেকে কাটান দিয়ে দিব বরং। চায়ের জল চড়াও গে যাও, বলে বৌদি কুয়োর দিকে গেল। চায়ের জল চড়ানোর কথা সাঁটুলালের নয়, সে বাইরের কাজের লোক। জল তোলে, গরুর দেখাশোনা করে, দুধ দোয়ায়, বাগান করে, কাপড় কাচে, আর ফাইফরমাস খাটে। ঘরের কাজ সরস্বতীর ওপর, রান্না, বাসন মাজা, ঘর ঝাঁটানো বা মোছা। তাই চায়ের জল চড়ানোর কথাই অবাক হলো সাঁটুলাল। কাজ তেমন জানা নেই, তবু পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরের দরজা জুড়ে মেঝে আঁচল পেতে সরস্বতী শুয়ে আছে, অঘরে ঘুমোচ্ছে। আহা, ঘুমোক, আবার মা হবে, এ সময়টাই শরীর এলিয়ে যায়। সরস্বতীর হাঁ মুখের কাছে মাছি উঠছে, বসছে, হাত নেড়ে তাড়ালো সাঁটুলাল। তারপর খুব সাবধানে সরস্বতীকে ডিঙিয়ে রান্নাঘরে ঢোকে সে। কেরোসিনের স্টোভকে জুত করতে পারছিল না, খুটুর মুটুর করে নাড়ছিল। শব্দ পেয়ে সরস্বতী পাশ ফিরে রক্ত চোখে চেয়ে বলল, ও কি, রান্নাঘরে ধুলো পায়ে ঢুকেছ যে বড়? বাইরের জামা কাপড়ে নিয়ে ছিষ্টি ছুটছ? তুমি কি মানুষ? সাতবাসী হেগো মোটা কাপড়, তার ওপর কোথায় কোন আস্তা করে রাত কাটিয়েছ? বেরোও। সাঁটুলাল সরস্বতীর মুখ পানে চেয়ে খুব হাসে। বেশ লাগছে দেখতে, মা হওয়ার চেহারাই আলাদা। সরস্বতী উঠে বসতে বসতে বলল, চৌকাঠ পেরোলে কেমন করে বলো তো? আমাকে ডিমোলে নাকি? তা কি করব? কি করব মানে? জলজ্যান্ত মানুষকে ডিমোতে হয়? সাঁটুলাল খুব গম্ভীর মুখ করে বলল, পোয়াতি মানুষ যেখানে সেখানে শুয়ে থাকো কেন? এ সময়টাই অসাবধান হওয়া ভালো না। কে জানে কেন এ কথায় সরস্বতীর মুখে বন্ধন পড়ে গেল, আর একটাও কথা না বলে উঠে চলে গেল বোধহয় কুয়োতলায়। একটু বাদে ভেজা মুখ চোখ নিয়ে ফিরে এসে বলল, সরো, আমি চা করছি। সাঁটুলাল সরল বটে, কিন্তু গেল না। দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইল সরস্বতীর দিকে। সরস্বতী টের পাচ্ছে, তবু চোখ তুলে তাকাচ্ছে না। সরস্বতী তাকাচ্ছে না বলে যে সাঁটুকে খুব খাতির করছে তা নয়, আসলে এই পোড়া মুখখানা দেখাতে তার ইচ্ছেই করে না। স্টোভের সলতে কমে গিয়েছিল। টিনের চোঙাগুলো খুলে সরস্বতী সলতে টেনে বড় করে দেশলাই জেলে সলতে ধরালো। কেটলি চাপিয়ে কেরোসিনের হাত ধুতে গেল উঠোন বাগে। দেশলাইটা পড়ে রইল মেঝেই। সাঁটুলালের দেশলাই খুঁড়িয়েছে, সেই আধখানা কাঠি দিয়ে কখন একটা বিড়ি খেয়েছে। ভাবাভাবির বড় ঝামেলা। দেশলাইটা তুলে নিয়ে সাঁটু সরে পড়ল।
রাজ্যের কাজ পড়ে আছে, জল তুলতে হবে, গরুর জাবনা দিতে হবে, গোয়ালে ধোঁয়া। তার আগে আবডালে কোথাও বসে ভরপেট বিড়ি খাবে এখন। তেঁতুলের ঠান্ডা ছায়ায় বসে শাটুলাল পশ্চিম আকাশে রঙের বাহার দেখছিল। বিড়ি খেলে মাথাটা খুলে যায়, সব ভালো লাগে কিছুক্ষণ, তাড়ি খেলে আরও খোলে। গাঁজা খেলে তো স্বর্গরাজ্য হয়ে যায় দুনিয়াটা। বিড়িটা যখন শেষ হয়ে এসেছে, তখন বাবুর 6 বছরের মেয়ে বাবলি এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরল। সাটুদা, তুমি পয়সা চুরি করে পালিয়েছিলে? সাটু এক গাল হেসে বলল, আরে না মায়েরি না। আমি জানি তুমি পয়সা চুরি করে কাল চলে গিয়েছিলে। কান ধরো। সাটু কান ধরে জিভ কেটে বলল, ছি ছি, বড় অন্যায় হয়ে গেছে, কাল থেকে আর করব না। রোজ নতুন নতুন সব ব্যাপার শিখছে বাবলি। আজকাল স্কুলে যায়, স্কুল থেকে কত কি শিখে আসে। যেমন এখন বাবলি একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে এনে বলে, হাত পাতো। সাটু হাত পাতে। বাবলি দুর্বল হাতে গাছের ডালটা দিয়ে সাঁটুর হাতে মারে, বলে, আর করবে? না গো। নীল ডাউন হও। সাটু নীল ডাউন হয়। আর কি করবে ভেবে না পেয়ে বাবলি বলে, আচ্ছা হয়েছে, মেরেছি তো, শাস্তি দিয়েছি তো, এসো এবার আদর করি। বলে কাছে এসে বাবলি সাঁটুর মাথাটা নিজের কাঁধে চেপে ধরে বলে, সাট সাট সাট, লেগেছে সাঁটুদা? বড় যন্ত্রণা হলো সাঁটুর বুকটার মধ্যে। এক পুকুর জল উঠে আসতে চাই চোখে। মাথা নেড়ে বলে, না না, লাগেনি। আমি চোর খুকুমণি, তাই আমার ছেলেপুলেরাও আমাকে ঘেন্না পায়। তুমি রোজ মেরো আমাকে, বুঝলে? এমন শাস্তি দেব তোমাকে রোজ সাঁটুদা? দেখবে, ভয় পেও না, আবার শাট করে দেব। ভিতর বাড়িতে দেশলাই নিয়ে ফের চেঁচামেচি হচ্ছে। হোক, সব দিকে কান দিলে হয় না। সাঁটুলালের অনেক কাজ, তাই উঠে গোয়াল ঘরের দিকে গেল। সন্ধ্যের পর বাগানের রাস্তা থেকে বাবুর শোয়ানো চেয়ার, জল আর চা রাখবার ছোট টুল তুলতে গিয়ে সাঁটুলাল সিগারেটের প্যাকেটটা দেখতে পেল। তাতে দুটো আস্ত সিগারেট। সাঁটু খুব অভিমান ভরে ভাবল, নিলে লোকে বলবে চোর, কিন্তু এই যে হাতের নাগালে দুটো সিগারেট তার ভাগ্যে পড়ে আছে, এর মধ্যে কি ভগবানেরও ইচ্ছে নেই? সাটু সিগারেটের প্যাকেটটা কামিনী ঝোপের মধ্যে গুঁজে রেখে দিল। রাতে ভাত খাওয়ার পর জমবে ভালো। রাতের কাজ সেরে সরস্বতী বিদেয় নিয়েছে। বিকেলে দেশলাই নিয়ে আজ আর বেশি চেঁচায়নি। মুখোমুখি দেখা হতে তেমন চোখে চোখে তাকায়ও নি লাল চোখ করে। বাবু আর বৌদিও আজ তাড়াতাড়ি খেয়ে শুতে গেল। বাইরের বারান্দায় শতরঞ্জি আর একটা কাঁথা পেতে শুয়ে সিগারেট টানছিল সাঁটুলাল। ঠিক সে সময়ে অন্ধকার ফুঁড়ে সরস্বতী উঠে এসে বলল, আমি পোয়াতি, এ কথা কে বলল তোমায়? সাটু শুয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে বলল, আমার সঙ্গে থাকতে 3বার হয়েছিলে, লক্ষণ সব চিনি কি না, বলবে আবার কে? সরস্বতী উবু হয়ে বসে বলে, মিছে বলো না, শেফালি কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে, তার কাছেই শুনেছ। আচ্ছা পাজি মেয়ে ছেলে চাহো, নিজের হবে না, অন্যের হলে শতেক দোষ খুঁজবে। এসব কথা জানাজানি হলে সুখচন্দ্র আর রাখবে ভেবেছ? সাঁটুলাল মাথা চুলকোই। সরস্বতী আস্তে করে বলে, শোনো, তুমি সুখচন্দ্রকে বুঝিয়ে বলবে যে তোমার সঙ্গে যখন থাকতুম তখনও আমার চরিত্রের দোষ ছিল না, এখনও নেই, বুঝলে? তোমার মুখের কথার দাম হবে, নইলে সুখচন্দ্র আজ রাতে ওই মাঘির কাছে থাকতে গেছে। রাতভর এমন বিষ ঢালবে কানে যে পুরুষটা বিগড়বে। কালই গিয়ে সুখচন্দ্রের সঙ্গে বসে নানা কথার মধ্যে এক ফাঁকে কথাটা তুলো। উদাসভাবে সাঁটুলাল বলে, তুলবক্ষণ। তুলো, তুমি লোক খারাপ নয় আমি জানি, 2 টাকা রাখো। বলে আঁচলের গেরো খুলে ভাঁজ করা টাকা বের করতে চায় সরস্বতী। ভারী লজ্জা পায় সাঁটুলাল, বলে,
আরে থাক থাক, ওসব রাখো। নাও, বিড়ি টিড়ি খেও। মাসে 10 টাকা মাইনে পাও, তাতে কি হয়? রাখো এটা। আমি সদর ভেজিয়ে রেখে চলে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ যাও, চারিদিকে ভারী চোর ছেঁচড়। সে জানি, বলে সরস্বতী আঁধারে মিলিয়ে যায়। সাটুলাল 2 নম্বর সিগারেটটা ধরিয়ে ফেলল। সরস্বতী বলে গেল, সে নাকি ভালো লোক। সত্যি কি আর বলেছে? মন রাখা কথা। কিন্তু যদি সত্যিই তাকে ভালো লোক বলে জানতো সবাই? হাতের সিগারেটটার দিকে চেয়ে রইল সাটুলাল। ভারী রাগ হলো নিজের ওপর। আচমকা সিগারেটটা প্রায় আস্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় দেয়। রাগ তাতে কমে না। নিজের ঘাড় ধরে নিজেকে তোলে সে। তারপরে নিজেকে নিয়ে ফটকের বাইরে বার করে দিয়ে বলে, যা হারামজাদা আহাম্মক চেঁচড়া চোরটা কোথাকার! ফের যদি আসিস তো জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। এই বলে হাত ঝেড়ে সাটুলাল ফিরে আসে। কালই গিয়ে সুখচন্দ্রকে বুঝিয়ে আসবে যে সরস্বতী বড় সতী মেয়ে, তার গর্ভে সুখচন্দ্রেরই ছেলে, আর টাকা দুটোও ফেরত দেবে সরস্বতীকে। সে ঘুষ টুস খাবে না আর। পুরনো সাটুলাল বিদেয় নিয়েছে। খুব আনন্দে খানিক ডগমগ হয়ে বসে রইল সাটুলাল। মনটা ভারী বড়সড় হয়ে গেছে। বুকে যেন হাওয়া বাতাস খেলছে। প্রাণ জুড়িয়ে গেল। কামিনী ঝোপের নিচে পড়ে থাকা সিগারেটটা ধোঁয়াচ্ছে। এখনো অনেকটা রয়েছে। খামোখা পয়সা নষ্ট। সাটুলাল গিয়ে সিগারেটটা তুলে আনলো ফের। বসে বসে মনের সুখে টানতে লাগলো। দেশলাইটা নেড়ে দেখল অনেক কাঠি রয়েছে। বাঁ ট্যাকে সরস্বতীর দেওয়া টাকাটা। সাটুলাল ভাবল, এই শেষ পাপতাপ বাবা, কাল থেকে ভালো হয়ে যাচ্ছি। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।